আমার কন্টেন্টের নিচে এসে অনেকেই কমেন্টস করছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপেও লিখছেন যে ভাই আপনি মানুষের এত বদনাম করেন কেন, রোজই সুযোগ পাইলে এরেই কথা বলতেছেন, ওরেই কথা বলতেছেন, মাসুদ কামালরে বলতেছেন, পাল্লা সাহেবরে বলতেছেন, জাহিদ সাহেবরে বলতেছেন, রনি সাহেবরে বলতেছেন। ভাই এটা অনেকেই পছন্দ করেন না, কিন্তু অনেকেই পছন্দ করেন। আমি এই জন্য বলি যে এদেরকে বলার মতো কেউ নাই। রাজনৈতিক বিশ্লেষকদের সমালোচনা করার মতো কন্টেন্ট আমার চোখে খুব একটা পড়ে না। দেখলাম এরা এত কথা বলে, এত মিথ্যাচার করে যে এর প্রতিবাদ কারো না কারো করা উচিত। আমি সেই জায়গায় আছি, মাঝে মধ্যে করতে হয় ভাই। এদেরকে যদি এগুলো না বলি তাহলে এরা এমন বার বাড়বে। এমনি তো বাইরে গেছে ভাই, এখন তো আর আওয়ামী লীগ নাই। হাসিনার সময় এগুলো কথা বলতে পারতো? আপনারা একবার মানে বুকে হাত দিয়ে বলেন তো, শেখ হাসিনার সময় এইভাবে কথা বলতে পারতো? আজকে এই যে মাসুদ কামাল, পান্না, তারপরে জাহিদ সাহেব, এরকম আরও কিছু লোকজন আছে, এরা যেভাবে কথাবার্তা বলে, এটা কি সম্ভব ছিল আওয়ামী লীগের সময়? সম্ভব ছিল না। এখন বলতেছে এই জন্য যে স্বাধীনতার চূড়ান্ত কিছু পায়ে গেছে ওরা। মানে এই সরকার আপনাকে এমন স্বাধীনতা দিছে, আপনি যা ইচ্ছা তাই বলেন, সরকার কিচ্ছু বলবে না, আপনাকে ডিজিএফআই ধরে নিয়ে যাবে না, আপনার আইটিসি একটা মামলাও হবে না। এই জন্যই এদেরকে আমাদের প্রতিহত করতে হবে, আপনাদের প্রতিহত করতে হবে। কিছু কিছু সুধীজন আছেন কমেন্টে যে তাদেরও গালাগালি করে, এই সমস্ত গালাগালি ওদের মধ্যে লাগেও না। আমি আজকে আরেকজনকে নিয়ে কথা বলবো, তার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিই যে দেখেন, দুইটা গল্প বলবো। একটা গল্প এখন বলবো, একটা গল্প লাস্টে বলবো। খুব মজার গল্প আছে। প্রথম গল্পটা হইল, আমার সাথে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেলো স্টকহোমে। সিটিতে ঘুরতেছিলাম, বহুদিন পরে দেখা, এই মনে করেন 1.5-2 মাস পর দেখা। আমার লগে হ্যান্ডশেক করে বললো, কি মিয়া তোমার তো কন্টেন্ট এখন দেখি না, তুমি কি ইউটিউবে কন্টেন্ট দাও না? আমি বললাম হ্যাঁ, ডেলি দেই। আমি তো এভরিডে রাজনৈতিক কন্টেন্ট দেখো। হ্যাঁ, আমি তোমার সিনেমার কন্টেন্ট দেখতাম না, রাজনৈতিক কন্টেন্টই দেখতাম, ভালো লাগতো যে নিজেদের লোক বলতেছে এবং তুমি তো ভালো কথাই বলো, এখন দেখি না কেন? আমি বললাম তুমি সাবস্ক্রাইব করছো? কি? আমি তুমি সাবস্ক্রাইব করছো? আমি তো বুঝি না মানে সুইডেনে তখন সাবস্ক্রাইব বুঝলো, বলে আমি ইউটিউব খুলি দেখি। আমি তুমি সাবস্ক্রাইব করো নাই? বলে আমি তো কিছু করি নাই। তো আমি টেলিফোনটা নিলাম, দিয়ে তারা শিখাইলাম যে সাবস্ক্রাইব আপনি করতে হয়। তাহলে আমার তখন মনে হইলো যে আজকাল অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই লাস্টের দিকে বলে যে ভাই, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে ভাই আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমি কিন্তু কোনোদিন বলি নাই, জীবনে কোনোদিন বলি নাই আমার কন্টেন্টটা আপনারা যারা দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বলি না। এই জন্য আমার কাছে কেন যেন মনে হয়েছে যার ভালো লাগবে সেই করবে। কিন্তু এখন দেখলাম যে ভালো লাগলেও অনেকে করতে পারে না, কারণ কি ও তো বুঝেই না হয়তো বা। এই আমার সুইডেনে থাকে লোক, স্টকহোমে মানুষ, এডুকেটেড পিপল, কিন্তু সাবস্ক্রাইব করে যে দেখতে হয় না সে জানে না। এটা কাউকে আমি দোষ দিচ্ছি না। বাংলাদেশে হয়তো অনেকেই আছেন আমার কন্টেন্ট দেখেন, হয়তো বা ভালো লাগে। যাদের ভালো লাগে তাদেরকে আমি এখন রিকোয়েস্ট করে বলবো যে পারলে আমার এটা সাবস্ক্রাইব করেন। কারণ আমার দেখেন এমনও কন্টেন্ট আছে 1 লাখ 1.5 লাখ ভিউ হয়েছে, কিন্তু এই 1 লাখ 1.5 লাখ তো আমার সাবস্ক্রাইবার না, তারা জাস্ট দেখছে। এরা যদি সাবস্ক্রাইব করতো আমার তো অনেকগুলো সাবস্ক্রাইবার হইতো। এর জন্য আমি আজকে রিকোয়েস্ট করলাম, যারা সাবস্ক্রাইব বুঝেন না সাবস্ক্রাইব বুঝে, আর যারা বুঝেন তারা আমাকে দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভাল লাগে, মানে কমেন্টস দেখতেও ভালো লাগে, কমেন্টস পড়তেও ভালো লাগে। অনেক ভালো কমেন্ট আমি পাই। এবং আমার এই চ্যানেলে আমি যা দেখছি, আপনারা হয়তো দেখছেন, খুব ব্যাড কমেন্ট কম আসে। কারণ আমি তো কোনো দলকে হেয় করে কথা বলি না, আমি যা সত্য সেটা বলি। আমি ইউনুস সাহেবকে পছন্দ করি, তার প্রশংসা করি। এনিওয়ে, আজকে একটু কথা বলবো তারেক সাহেবকে নিয়ে। তারেক রহমান, না 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 না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান না। তারেক রহমান মানে ওই যে তারেক আম জনতা আম বিক্রি করে বলে আমি তার প্রফেশনকে ছোটো করছি না। সে আম বিক্রি করুক, মধু বিক্রি করুক, সে কিছু করে খায়, চুরি করে না। ভদ্রলোক, সজ্জন ব্যক্তি, অসম্ভব ভদ্রলোক। কিন্তু আমি একটা কন্টেন্ট দেখলাম, ওকে আরবের সাথে কি একটা বাকবিতণ্ড হচ্ছে। তখন আরবরে বলতেছে, এই তুই যে আম বেচস, তুই যে মধু বেচস,
তুই বধু বেঁচে তোর ট্রেড লাইসেন্স আছে? ও বলে নাই। তখন ও বলছে এই বেটা তোর ট্রেড লাইসেন্স নাই কিনা? ট্রেড লাইসেন্স ছাড়া তুই ব্যবসা করছ কেমনে? তুই তো বলে দাল লোক, গালাগালি করতেছিল, যদিও সে হাসতেছিল, সে কোনো কথা বলে নাই। তা আমার একটা প্রশ্ন, আমজনতার উনি বোধহয় সেক্রেটারি নাকি বড় পোস্টে আছেন, আপনি লাইসেন্সটা করে নেন ভাই, কারণ ট্রেড লাইসেন্স ছাড়া আপনি কোনো ব্যবসায় করতে পারেন। এই যে আম বিক্রি করেন, এইটারও ট্রেড লাইসেন্স দরকার। আপনি তো খুব নীতিবান মানুষ, আপনার কথাবার্তা শুনলে এমন মনে হয় যে আপনার মতো নীতিবান মানুষ বাংলাদেশে দ্বিতীয়ত কেউ নাই। তা আপনি যদি এত নীতিবান হন, তাহলে আপনি তো নিজেই ব্যবসা করতেছেন নীতির বাইরে, মানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করতেছেন। ট্রেড লাইসেন্সটা করে নিয়েন। তো ওনাকে আমি বলতেছি, আম জনতা পার্টির আপনি বোধহয় মহাসচিব নাকি, আমি তাও জানি না, পার্টি কত বড় সেটাও জানি না। আপনি বেশ পপুলার, আজকাল বেশ পপুলার হয়েছেন, আরও হয়েছেন। এই জন্য আপনি ঘুম থেকে উঠাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিয়ে কথা বলেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কী কী অপকর্ম করছে, এবং কথার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হইল আপনি তাকে ইউনূস করে বলেন। বাহ বাহ, মানে কত বড় শিক্ষিত মানুষটা আপনি, কত বড় একজন মানুষ যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনি ইউনূস করে কথা বলেন। বা এটা দেখে আপনার প্রতি আমার রেসপেক্টই বেড়ে গেছে। বাহ বাহ, আপনি হয়তো বা খুব উচ্চ বর্গের মানুষ, মানে আপনার অনেক লম্বা হাত, মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনি ইউনূস বলতেন না। এবং আজকাল প্রতিদিন আপনি ভিডিও বানাচ্ছেন, জাস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধাচরণ করতেছেন। ইউনূস স্যার গ্রামীণ ইউনিভার্সিটি নিছে, ইউনূস স্যার গ্রামীণ ওয়ালেট নিছে, ইউনূস স্যার আদম ব্যবসা করতেছে, ইউনূস স্যার দেশটারে বেইচ্চা ফেলাইলো, ইউনূস স্যার আপনার দলটারেও শেষ করে দিতেছে, আপনার দলের মারার জন্য ইউনূস স্যার উঠা পড়া লাগছে। আমারও মনে হয় হইতে পারে, কারণ ইউনূস স্যার ভয় পাইছে, একদম শিওর। ইউনূস স্যার বুঝছে যে যতগুলা নতুন রাজনীতিবিদ এখন উত্থান হয়েছে, এর মধ্যে সবচেয়ে সেরা হলেন আপনিই তাকে নাড়াতে পারবেন। আপনি একমাত্র মানে নেতা, রাজনৈতিক নেতা, যে ইউনূস স্যারের এই যে পাঠাতনটা আছে এটাকে হিলাই দিতে পারবেন, যেটা বিএনপির কেউ পারবে না। আপনাকে অনেকেই অনেক ধরনের কথা বলে, আপনি যখন কথা বলেন আপনাকে দয়া করে বলতেছি মিস্টার তারেক রহমান, আমি আপনাকে তারেক রহমান বলবো না, তাহলে আমাদের শ্রদ্ধেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে অপমান করা হয়। আমি বলবো মিস্টার আম তারেক, একটা কথা মনে রাখেন, যে মানুষ শুধু মানুষের গীবত গায় তাকে কেউ পছন্দ করে না। আপনার যে কন্টেন্টগুলো করেন আপনি যারা দেখেন না কি ধরনের কমেন্ট করে। 10% লোক, মানে 90% 10% আপনার বলে আপনাকে খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাও থাকবে না। আপনি যে স্টাইল ধরছেন এই ভালোবাসাও থাকবে না। তবে আমার মনে হয় কি জানেন বন্ধুরা, ও এই স্টাইলটাই ধরছে জাস্ট আলোচনায় থাকার জন্য। এই যে আমি এখন আলোচনা করতেছি, আমি তো আলোচনা করতাম না। ওর কথাবার্তা শুনে আমার পায়ের রক্ত, মানে কি মাথার রক্ত পায়ে ওঠে না, পায়ের রক্ত মাথায় উঠে যায়, আমি বুঝি না। একে তো ভদ্রলোকের মানে চেহারা দেখলেই মনে হয় গোসল করে না, আপনারা শিওর থাকেন ও গোসল করে না, ও শেভ করে না। ও যে ভিডিও বানায়, আমরা যখন ভিডিও বানাই তো মুখটা একটু ওয়াশ করে আসি, চুলটা একটু আছড়ে আসি, একটা ভালো কাপড় পরে আসি, যে একটা মানুষ এত কষ্ট করে দেখবে, আমাকে কি দেখবে। পয়লা কথাই তো আছে, পয়লা দর্শনধারী তারপর গুণ বিচারী। আমার যদি আইসা দেখেন আমি রাহাবাদা গেঞ্জি বইরা চুলমুলা আল্লাইয়া আপনি দাঁড়াইছি, আপনি দেখবেন আপনাদের লুকটা হলো বুঝতে হলে কেমন করে আহে। পয়লা দর্শনধারী তারপর গুণ বিচারী। মিস্টার তারেক, আপনাকে অনুরোধ করছি, আপনি ইউনূস স্যারের মতো মানুষকে নিয়ে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করেন, একটু ভদ্রভাবে আইসেন, গোসলটা করেন, মাথায় একটু তেল দিয়েন, দাঁতটা মাইজেন, শেভ করেন, বেশি কাপড় লাগবে না তো, যে কাপড়টা আছে ওই কাপড়টা ধুইয়া পরে, আপনার কাপড় দেখলেও মনে হয় আপনি বলতে 10 দিন 15 দিন ওই একটা গেঞ্জি পরেই থাকেন। একটা গেঞ্জি পরে আপনি 10টা 12টা করেন না, ধুইয়া নেন, মাঝখানটা ধুয়ে নেন। আমরা কিন্তু বুঝি, আপনি মনে করেন না এই মিয়া ধোয়া না ধোয়া মানুষ ছবিতে বুঝে নাকি? বুঝি ভাই, আমরা গেঞ্জি দেখে বুঝি কয়দিন ধরলাই, আপনি কোনো গেঞ্জি 10 দিন 15 দিনের কম পড়েন না। তো এদিকে দয়া করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নামটা আপনি নিয়েন না, আপনার মুখে মানায় না। আমি শুনছি আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন। একজন বললো কিসের পড়ছে, হালায় ভর্তি হয়েছিল
ওই বছরখানে ক্লাস পাস করছেন, তারপর বেরিয়ে পড়ছে। আমি জানি না কী করছেন আপনি। আপনি যদি মাস্টার্স করে থাকেন, আই ডু রেসপেক্ট, কিন্তু আপনি যে মাস্টার্স করছেন এটা কিন্তু আপনার অ্যাক্টিভিটিতে বুঝাইতে হবে, আপনার কথাবার্তায় বুঝাইতে হবে। কারণ একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোক সম্পর্কে যখন কথা বলে তার প্রতি ডিউ রেসপেক্টটা রাইখা কথা বলে। আপনি বলেন না, আপনি এমনভাবে কথা বলেন যেন ইউনুস একটা রাস্তার লোক, ওরে জোর করে এনে ও জোর করে এসে এনে বসছে, ও নাকি বহুদিন ধরে প্ল্যান করতেছে এনে বসার জন্য। বন্ধুরা, আপনারা ওর ভিডিও যদি দেখা থাকেন দেখেন, ও বলতে চাচ্ছে ইউনুস স্যার মেটিকুলাস প্ল্যান করছে, করে হাসিনারে সরাইছে, এবং ইউনুস স্যারের রাজনীতি করার বহু শখ। ওই যে কবে করতে শুনছে, কবে স্যার একবার বলছিলেন যে আমি হয়তো কোনো পার্টিতে করবো, তারপরে হয় নাই। সেই তখন থেকেই সে মেটিকুলাস প্ল্যান করতেছে যে কীভাবে হাসিনাকে সরাইয়া সে বসবে। তার কোনো অবদান নাই বাংলাদেশে। ইউনুস স্যার বাংলাদেশে কোনো অবদান নাই। ইউনুস স্যার কোনোদিন কোনো ছাত্রদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে কথা বলে নাই। হয় মিয়া, উনি কি রাজনীতিবিদ? উনি যে কইব, উনি তো দলের মধ্যে নাই। আর উনি কে ইচ্ছা করে আসছে জানেন না? হয়তো এইবারের মেয়া বলে আপনার মতো লোক কয়, আমরা যখন আন্দোলনের সময় ওনাকে বললাম আপনি আসেন একটা বক্তব্য দেন, উনি দেন নাই। এই বেটা তুই কথা কইছিলি? এই বেটা ফাজিল, তুই কথা কইছিলি? তোর কি কথা কওয়ার মতো ক্ষমতা আছে ইউনুস স্যারের সাথে? ইউনুস স্যারের সাথে কথা কইছে একমাত্র আসিফ, লাইটটাই তোকে পারে নাই। একমাত্র আসিফ কথা বলছে, আর তুই কইছিস আমরা বলছিলাম। বেটা তোরে তখন ধরে নিয়ে গেছিল কোন কেসে আমরা জানি না। হ্যাঁ আপনি ওই সময় অ্যারেস্ট হয়েছিলেন, অত্যাচারিত হয়েছিলেন। কারণ কি? নেতা হইতে চান তো আপনি। এই যে নেতা হওয়ার পিছনে দেখেন মানুষের কি মন্তব্য, আপনার একটা মন্তব্য আমি পড়ি, তাহলে আপনার যে অবস্থান মানুষ বুঝবে। আপনি একজন আপনার এই কন্টেন্টের নিচে আজকে একটা কমেন্টস দেখলাম, একজন লিখছে 1 নাম্বার, নূরের সাথে ভাগ বাটোয়ারা মিলে নাই বলে পল্টি দিছ। 2 নাম্বার, ছাত্র রাজনীতির সাথে কিচ্ছু খেতে ভাগ পায় না বলে পল্টি দিছ। 3 নাম্বার, ভারত বয়কট আন্দোলন করে জনগণের দৃষ্টি কেড়ে এখন আবার পল্টি নিয়ে ভারতের পক্ষে কথা বলছো। 4 নাম্বার, এর পরের পল্টি কার সাথে নিবা? আমি বলে দিলাম, এখন এর পরের পল্টি হলো সে এখন বিএনপির ধান্দায় আছে। কিন্তু আমি 100% শিওর বিএনপির মতো এত বড় একটা দল তোরে এমপিত্ব দিবে না। তোরে বড় জোরে যে ইলিয়াস বলছে ভালো, আমেরিকাতে ইলিয়াস সাহেব ভালো বলছে, তোরেও বড় জোর বলবে তোমার এলাকার যে এমপি সাহেব আছে তারে বইলে দিবলে তুমি দলের জন্য খাটো, সে পাশ করার পরে আমরা ক্ষমতা নেওয়ার পরে তোমার টুকটাক কাজ টাজ দিবে। এইটাই তুই উপযুক্ত, কারণ তুই তো মর্যাদা রাখতে পারবি না। তুই তো দুনিয়াতে আশ্বাস মানুষের গীবত গাইতে, তুই কত ধরনের গীবত গাস, তোর এত বড় সাহস। তোরে যদি আওয়ামী লীগের সময় একটা কথা কইতি এরকম, তুই তো বলে ভারতের বিরুদ্ধে আন্দোলন করছস, সেই আন্দোলন কী হয়েছে? এই যে ভারতে পণ্য বর্জন করার জন্য যে আন্দোলনটা করছস, তখন তোরে মানুষ পছন্দ করছে, তখন অনেকেই তোরে বাহাবা দিছে। বন্ধ হয়ে গেছে না? এখন করিস না কেন? এখন কি এখন বিএনপি থেকে না করে দিছে না? বিএনপি তোরে কোনো দিন নিবে না। কাজে তোরে একটা কথা লাস্টলি বলে দিতেছি, তুই কথা বলবি, তুই নাহিদ রে বলস নাহিদ খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, এনসিপি এই করছে, এমসিপি ওই করছে। আরে বেটা, এনসিপি যা করতেছে, এনসিপির যারা অন্যায় করতেছে, যদি দরবেশ সাহেব রে ডাকছে না দুদকে লেগে ওর ন্যাশনালি সিজ করছে না, ওরে বাইরে যাওয়া বন্ধ করছে না, সবগুলোর বিচার হবে। এনসিপিতে যদি কেউ কিছু করে, অন্যায় করতেই পারে, তোরে যদি আজকে তো তুইও তো করবি বেটা। এনসিপিতে যারা অন্যায় করে তাদের সবার বিচার হবে, তোর করতেই না। তুই বলস কি নিশ্চয় ভাগ্যে যাওয়ার টাইম পেবো না? হ্যাঁ রে, তাহলে ক্যা আম বেচস আমি বেচ গেছে। আমি তোর প্রফেশনালে ছোটো করে কইতেছিলাম, তুই যে স্ট্যান্ডার্ডের সেই স্ট্যান্ডার্ডের দিকেই থাক। আরেকটা কথা মনে করিস, যে মানুষ শুধু মানুষের গীবত গায় তাকে আল্লাহ তাআলাও পছন্দ করে না। বন্ধুরা, আমি একটা গল্প বলে শেষ করি। গল্প হলো এরকম, গ্রামের এক কৃষক সারাদিন কাজ টাজ করে আইসা বাসায় দুপুরবেলায় খাইয়ে একটু শুইছে। প্রচণ্ড গরম বাইরে, মানে ভ্যাবসা গরম পড়ছে। গরিব মানুষ টিনের চালে থাকে, হাত পাখাতে বাতাস করতেছে, একটু শুয়ে রেস্ট নিতেছে, একটু পরে পানি খাইতেছে। এই সময় বাড়ির থেকে একজন ডাকতেছে, ভাই বাড়িতে কে আছেন? কৃষক উঠে গেছে,
যে বলছে ভাই কী হয়েছে, কে আপনি? বলে আমি একজন মানে জাস্ট মানে মানুষ, এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনার বাড়িটা দেখলাম, আসলাম, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু পানি খাওয়াইতে পারেন? বলে হ্যাঁ পানি খাওয়াইতে পারি। তো উনি দাঁড়ায় আছে, উনি যে মাটির কলসির মধ্যে পানি থাকে না, কুজা কলসি, আপনি দেখছেন কিনা যে এটা কুজা কলসি, কলসিটার মাথাটা এরকম লম্বা থাকে, নিচে পানি থাকে, খুব ঠান্ডা থাকে, আমরা আমাদের শিখে পাশে কুজা বলি। এই কুজো কলসির থেকে তার পানি এনে দিচ্ছে, খুব ঠান্ডা, মনে হয় যে ফ্রিজের পানি আর কি। তো যে ভদ্রলোককে দিছে, ভদ্রলোক খাইয়া খুব শান্তি পাইছে। শান্তি পেয়ে বলতেছে যে তোমাকে তো আমি নিতে আসছি। বলে আমাকে নিতে আসছেন মানে কোথায় নিতে আসছেন? বলে আমি তো আজরাইল, আমি তোমার জান কবজ করতে আসছি। বলে এটা বলেন কি? বলে হ্যাঁ। তবে হ্যাঁ, তুমি যেহেতু তোমার পানি খাওয়াইছো, তোমার আমি একটা সুযোগ দেব, তোমার আমি কিছু প্রশ্ন করব, তুমি যদি সদুত্তর দিতে পারো তাহলে আমি হয়তো আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে তোমার আরও কিছুদিন দুনিয়াতে থাকতে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। বলে হ্যাঁ বলেন বলেন। কাজে আপনাকে আমি তোমাকে প্রথমেই প্রশ্ন করছি এইটা, যে তোমার পাশের বাড়ি যে রহিম শেখ আছে, এ আগামী মাসে 1 কোটি টাকার একটা লটারি পাইব, এটা আমরা জানি, তো তোমার কি মন্তব্য? বুঝলে রহিম শেখ লটারি পাইব, ফকির নির্বলা, ও তো 1 লাখ টাকারও মানুষ না, ওরা কেন 1 কোটি টাকার লটারি দিবেন? আচ্ছা আচ্ছা। 2 নম্বর হইল, তোমাদের গ্রামের যে চেয়ারম্যান আছে, ওর ছেলে কামালের সাথে বিয়ে ঠিক হয়েছে। কামাল তো শিক্ষিত না, আর কামাল মানে এত যে ফ্যামিলিতে বিয়ে ঠিক হয়েছে ওই ফ্যামিলির উপযুক্ত না। যে ফ্যামিলিতে বিয়ে ঠিক হয়েছে সেই ফ্যামিলিও বড় এবং মেয়েটা শিক্ষিত বেশি। তুমি কি মনে করো ঠিক হয়েছে? না না না, এটা ঠিক হয় নাই। কামাল্লার মতো একটা পোলা হয়তো শিক্ষিত মেয়েরা কেন বিয়ে করবো? কামাল্লা কি ভালো ছেলে নাকি? কামাল্লা গ্রামের মধ্যে বহুত উল্টাপাল্টা করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে পাশের বাড়ির তৈমুদ্দিনের ছেলে আবার বিয়া করতেছে, তার প্রথম বউয়ের সাথে নাকি গন্ডগোল, কি ফ্যামিলির প্রবলেম, বাচ্চা কাচ্চা হয় না, ও আবার বিয়ে করতেছে। তুমি কি মনে করো ঠিক করতেছে? ঠিক করতেছে, ও তো বাজে লোক, ওর মতো খারাপ লোকই নাই। ও এই মেয়েটারা এনে এটার জীবনও নষ্ট করবো, আগে মেয়েটার জীবন নষ্ট করছে, এটার জীবনও নষ্ট করবো, এ কখনোই ভালো লোক না, এই বিয়ে যেন না হয়, আমার মতবাদ হলো এইটা। আচ্ছা 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 আচ্ছা, এখন বলো তো, লাস্ট প্রশ্ন আমার, তুমি মনে করলা তোমাকে 1 কোটি টাকা দেওয়া হইলো, এখন এই মুহূর্তে মরার আগে তুমি মনে করো মরবা না, তুমি কি 1 কোটি টাকা দিয়ে কি করবা? বলে 1 কোটি টাকা আমি সুদে লাগাবো, সুদের লাগাই বৈশা পাবো, বৈশে খাবো সুদের টাকা দিয়া, আমার কিছু করতে হইব না। আমার এই যে কৃষক মানুষ, সকালবেলায় যাই খেতে, সারাদিন কাজ করি, তারপরে টায়ার্ড হয়ে যেত, দুপুরে একটু ঘুমাইতেছে, আবার যাবো, রাইতে করে ভাত খেয়ে ঘুমাই যাবো। 1 কোটি টাকা পাইলে আমি কি করব জানো? সুদে লাগাই দেবো, লাগাই দেওয়া যা আমি সুদ পাবো ওটা বইয়া বইয়া খাবো। আচ্ছা আচ্ছা, তুমি চলো এখন আমার সাথে। বলে কেন? তুমি না কইলে আমারে সুযোগ দিবা? কই তোমার তো সুযোগ দিলাম, তুমি তো সেটা একটা বাজে লোক, তুমি তো খাওয়ার ভালো পছন্দ করো না, তুমি তো সবার কোয়ার মধ্যে আঙুল দাও, তোমার এই দুনিয়ায় থাকার দরকার নাই। তুমি যদি ভালো ভালো কথা বলতা যে তুমি দুনিয়াতে থাইকা আরো কিছুদিন থাকবা, থাইকা মানুষের উপকার করবা, তাহলে আমি আল্লাহ তাআলাকে বলতাম, হে আল্লাহ, তুমি একটা ভালো মানুষ, এত তাড়াতাড়ি কবজ করে না ওর জানটা, ও আরো কিছুদিন থাকুক। তোর তো আর 1 মুহূর্তেই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। গল্পটা এই জন্য বললাম, সবসময় গীবত গায়েন না মানুষের, সবসময় মানুষের অমঙ্গল তাকায়েন না, সবসময় চাইবেন মানুষ যেন ভালো থাকে। আপনি যার সম্পর্কে যে কোনো ভালো খবর শুনবেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, ওর ভালো হয়েছে, তাহলে একদিন আপনারও ভালো হবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।